কেমন আছো? খুব ভালো আছি। আমি সবসময় ভালো থাকি, আর যারা ভালো থাকে সেটা জানতে পারলেও খুব ভালো লাগে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো তোমার অভিনয় জীবন কীভাবে শুরু করেছিলে? আজ থেকে 27 বছর আগে আমার ক্যারিয়ার শুরু। একটা মিউজিক ভিডিও দিয়ে শুরু হয়েছে, তারপর সেটা দিয়ে সিরিয়াল, এই করতে করতে ছবি, ওয়েব সিরিজ, এখন যেটা ট্রেন্ডে থাকে সেগুলোও করে চলেছি ননস্টপ। প্রথম সিরিয়াল কী ছিল তোমার? আমার প্রথম সিরিয়াল ছিল রামকৃষ্ণ। অনিন্দ্য সরকার ডিরেক্টর ছিলেন। আমার ফার্স্ট কাজ ছিল সিরিয়াল হিসেবে। তুমি তাকে যাত্রা করেছো অনেক, তো কীরকম অভিজ্ঞতা হয়েছিল তোমার? যাত্রাটা অভিজ্ঞতা হিসেবে খুব ভালো। আমি 4 বছর করেছিলাম পরপর। প্রচুর হেকটিক। আমরা যারা ছবি করি বা যারা সিরিয়াল করি সেখানে খাটনি নেই বলবো না, সেখানেও খুবই পরিমাণে আমাদের 14 ঘন্টা শুটিং হয়, শুটিং আওয়ার। কিন্তু যাত্রাতে আরও হেকটিক, কারণ যাত্রাতে তো খুব জার্নি করতে হয় অনেক ভেতরে, অনেক গ্রামগঞ্জের দিকে হয় যেহেতু, অনেকটা ট্রাভেল করতে হয়। সেই ট্রাভেল করা, তার সাথে পারফর্ম করা, টানা 3-3.5 ঘন্টা শো। 3 ঘন্টা শো আজকাল হয় না, 3.5 ঘন্টা তো মিনিমাম। তো সেটা করা, তারপর আবার সেম ডে ব্যাক করা, এটা খুবই হেকটিক একটা জব। তুমি আগে প্রচুর গান করেছো, তো সিঙ্গার ছেলে, তো এখনও কি অভিনয়ের সঙ্গে গান করো তুমি এখনও? আমি সিঙ্গার কোনোদিনই ছিলাম না। স্টেজে তো আমরা যারা অভিনেত্রী তাদের তো শো করতে যেতেই হয়, সেখানে টুকটাক গান করতেই হয়। পারফরমেন্স হিসেবে তো গানটা থাকেই, তো সেই হিসেবে গান করি। বাট আমি সিঙ্গার নই। আমার যেই গানটা খুব বড় হিট, আজ অব্দি একটা উড়িয়া মিউজিক অ্যালবাম, সেখানে সবাই ভাবতো যে আমি বোধহয় গানটা অরিজিনালি গেয়েছি। অ্যাকচুয়ালি গানটা আমি গাইনি, গানটাতে আমি জাস্ট অভিনয় করেছি। তোমার কখনো মনে হয় না যে মুখ্য চরিত্রে অভিনয় করবে? না, মনে হয় না। মনে হতো একটা সময়। এখন যেহেতু আমার একটা ফ্যামিলি লাইফ আছে, মুখ্য চরিত্রে অভিনয় করার মানেটা হচ্ছে একটা মিনিমাম 22 থেকে 25 দিনের একটা ইনভলভমেন্ট, এবং প্রতিদিন 14 ঘন্টার একটা ইনভলভমেন্ট। আমার 2 বাচ্চা আছে, তো তাদেরকে আমি সময় দিই। সেই কারণে আমার পক্ষে এখন ওই টাইমটা ডিভোট করা মুখ্য চরিত্রের জন্য সম্ভব নয়। যার জন্য আমার মনে কখনো এখনও আসেও না যে এই মুহূর্তে আমি মুখ্য চরিত্রে অভিনয় করে। আমি যেটা করছি সেটাও তো খুব বড় চরিত্রই, তো সেটাতেই আমি খুশি। তোমার কথা বলে মনে হয় সামনের কথা বলি, তো দুজনে একসাথে কোনো কাজ করার কোনো পরিকল্পনা আছে? দুজনে একসাথে আমরা আগে অনেক কাজ করেছি। ইনফ্যাক্ট যাত্রাও আমি যে করেছি সম্রাটের সাথে, ও 3 বছর আমার সাথে যাত্রা করেছে। আমরা সিরিয়ালও করেছি। আমার বিয়ের পর আমার 5 বছরের একটা বিরতি নিয়েছিলাম আমি। তারপর যখন আবার কামব্যাক করি, যেই সিরিয়ালটা আমি প্রথম করি সেখানেই আমরা দুজনে একসাথে করেছিলাম। খনা বলে একটি সিরিয়াল ছিল, সেখানে ও খনার বাবা করেছিল, আমি খনার মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম। তো একসাথে কাজ করেছি আমরা। কিরণমালা একসাথে কাজ করেছি। তো পরিকল্পনা বলতে এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না, কারণ ওর যে ধরনের কাজ করে, ও তো এখন একটা লিডে কাজ করছে, তো ও লিড ছাড়া করবে না, আর আমি লিড করব না। তো এই মুহূর্তে একসাথে ওই বিষয়টা হওয়া একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। তুমি এমন একজন মানুষ, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার কোনো শত্রু নেই, এটা কীভাবে এটা মেনটেন করো? কীভাবে সম্ভব এটা? শত্রু নেই সেটা বলাটা খুব মুশকিল, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, কেউ যদি কারো শত্রু হয়ও সেটা কেউ ওপেনলি বলে না। তাই শত্রু নেই কথাটা আমি বিশ্বাস করি না। হয়তো আছে কোথাও, হয়তো আমার সামনেও কখনো এসেছে, আমি বুঝতে পারিনি বা পেরেও হয়তো ইগনোর করে গেছি। তো ওই যে বললাম, কিছু জিনিস ইগনোর করতে হয়, কিছু জিনিস বুঝেও না বুঝে থাকতে হয়। সেই কারণেই হয়তো সরাসরি কারোর সাথে কখনো কোনো ঝগড়া বিবাদ এইসবের মধ্যে আমি ঢুকিনি এখনো অবধি। আর এটা আমার নেচারও বলতে পারো। তো এইভাবেই দিন চলছে, আগামী দিনও চলবে আশা করি। তোমার তো সাফল্য এত, তো তোমার ব্যর্থতা অনেক আছে। তোমার ব্যর্থও তো হয়েছো, আজকে এই জায়গায় আসতে গিয়ে, তো এদের কিছু ব্যর্থতা কিছু বলা যায়? ব্যর্থতা তো প্রতি পদে পদে। তুমি যখন একটা জায়গায় সাকসেসফুল হবে যে কোনো প্রফেশনে, সব থেকে আগে তোমার ওই জায়গায় তোমার স্ট্রাগলটা শুরু হয়, সেই জায়গাটাকে মেনটেন করা। এবং যখন সেই জায়গাটা তুমি দেখছো যে মেনটেন করতে পারছো না, বা খুব সমস্যার মধ্যে দিয়ে মেনটেন করতে হচ্ছে, কিছু ক্ষেত্রে হয় আমি 10টা জিনিস ভাবছি, সেই 10টার মধ্যে তো 10টাই তো আর হয় না, সাকসেসফুল হয় না। তার মধ্যে হয়তো একটা কি দুটো তোমার দেখা যাবে যে তুমি ব্যর্থ হলে সেখানে। তো সেই ব্যর্থতাটাই একটা এমন একটা ধরো পয়েন্ট, এই 10টার মধ্যে ওই 2টো পয়েন্টই এত ইম্পর্টেন্ট হয়তো ছিল, সেই 2টো পয়েন্টের জন্যই হয়তো তুমি ব্যর্থ হয়েছো। তো সে তো ডেফিনেটলি হয়েছি কখনো না কখনো। কিন্তু সেটাকে তো ভেবে বসে থাকলে হয় না। জীবন নিয়ে আমাদের এগোতে হয়, চলতে হয়। ওইটা নিয়ে যদি আমি পাস্ট নিয়ে ভেবে বসে থাকি, তাহলে আমি তো ভবিষ্যৎটাকেও ঠিক করতে পারবো না।
তোমার মনে হয় যে ব্যর্থতা জীবনে আসা উচিত মানুষের, ব্যর্থতা এলেই তবে সাকসেসের মজাটা পাওয়া এগিয়ে যায়। যাবে। হ্যাঁ, সাকসেসের মজাটা খুব ভালোভাবে নেওয়া যায় আমার মনে হয়। তুমি ভাগ্য কতটা বিলিভ করো? ভাগ্য পুরোটাই বিলিভ করি, কারণ আমাদের অনেক কিছুই ভগবান বা সব কিছুই আছেন, কোথাও না কোনো একটা শক্তি তো আছেই, কিন্তু ভাগ্যটা আমার কাছে দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ ভাগ্য তো মানুষ নিয়ে জন্মায় এবং সেটা কেউ খণ্ডাতে পারে না। তোমার ভাগ্যে যাই লেখা থাকবে, তুমি যতই পুজো করো, যতই অ্যাস্ট্রোলজি বিলিভ করো, যাই করো, তোমার এই 4 আঙুলে যেটা লেখা থাকবে সেটাই হবে। যখন তুমি কোনো দুঃখের মধ্যে থাকো তখন তুমি ভগবানকে স্মরণ করো, তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাও, বিভিন্ন পাথরই যা আমিও পড়েছি দু একটা, কিন্তু জাস্ট মানে বলতে পারো যে কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য। মানে অনেকেই বলে তো যে এটা করো, এটা পড়ো, ভালো হবে। এটা পড়ার আগেও আমি যা ছিলাম, আমি পড়ার পরেও তাই আছি। তো আমার মনে হয় যে ভাগ্যটা এন্টায়ারলি ডিপেন্ড করছে, মানে তুমি যেটা নিয়ে জন্মেছো আর কি। তো ভাগ্য যেটা থাকবে তোমার কপালে লেখা সেটাই হবে, যতই পাথর পড়ো, যতই ঠাকুরকে ডাকো। আর মানুষ যখন বেশি পাপ কাজ করে না, অকাজ করে, কুকাজ করে, তখনই বেশি ভগবানকে ডাকে আমার মনে হয়। আমি যদি আমার মন থেকে পুরো ক্লিয়ার থাকি সব বিষয়ে, আমি যদি কোনো অন্যায় না করি, তাহলে আমি ভয় কিসের জন্য পাবো, আর কেনই বা ঠাকুরকে ডাকবো? দুর্বলতার একটা পরিচয় আমার মনে হয়। তবে এটা শুনলে হয়তো অনেকেই রেগে যাবেন আমার উপরে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে কতটা মানুষ খুশি হলে কতটুকু ভগবানকে ডাকে। যখনই মানুষ দুঃখে থাকে, কোনো কষ্টের মধ্যে থাকে, কোনো ব্যর্থতার মধ্যে পড়ে, তখনই কিন্তু মানুষ বেশি করে ভগবানকে স্মরণ করে। হ্যাঁ, অবচেতন মনে আমিও যে করি না সেটা বলছি না, কিন্তু আমার মনে হয় যে আনন্দে থাকলে, এবং মানুষের তো কোনো মানুষই বলতে পারবে না যে তার সারাটা জীবন প্রত্যেকটা ফেজই তার খুব আনন্দে কাটছে। কখনো না কখনো তো জীবনের গ্রাফ থাকে, তো আপ ডাউন। সেই ডাউন যখন হবে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি মিলিয়ে নিও, তখনই মানুষ কিন্তু ভগবানকে স্মরণ করে। কোনো একটা শক্তি আছে ডেফিনেটলি আমাদের ইউনিভার্সে, আমি সেটা বিশ্বাস করি। তাই বলে অনেক ভগবান আছেন, তো তুমি অনেক মানুষ আছে যারা বিভিন্ন ভগবানকে বিশ্বাস করে। তার মানে কোনো একটা শক্তি কাজ করছে, এবং আমার মনের বিলিভ যে আমি এই ভগবানকে ডাকলে আমার যে কোনো কাজে আমি সফলতা পাবো। তাহলে 1000 কোটি দেবতা, কত কোটি দেবতা? 33 কোটি। হ্যাঁ, তো অত কোটি দেবতার মধ্যে তো মারামারি লেগে যাবে যে আমি দি বেস্ট। তো আমার মনে হয় যে এটা একটা শক্তি কাজ করে, কিন্তু মানুষ বিভিন্ন রূপ দিয়েছে তাকে, বিভিন্ন রূপে মানুষ তাকে পুজো করে। আমরা জানি তুমি অনেক সহজ সরল, তো এই জন্য ঠকেছো কখনো তুমি এই সহজ সরলের জন্য? তুমি তো আমাকে পার্সোনালি চেনো না, তো তুমি কি করে জানলে আমি সহজ সরল? হ্যাঁ, ঠকে দেখো, প্রত্যেকটা মানুষই কখনো না কখনো জীবনে ঠকেছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তো আজকাল বেশি যারা ঠকাতে ইন্টারেস্টেড। আমি তো শুধু বলবো না, আমি আমার ফ্যামিলি বহু বছর ধরেই ঠকছি। আমি ছোট থেকে আমার মাকে ঠকতে দেখেছি। আমাদের আত্মীয় স্বজনরা প্রচুর ফেসিলিটিস পেয়েছে, ছোটোবেলা থেকে দেখে এসেছি, তখন বুঝতাম না। বড় যখন হয়েছি তখন বুঝতে পেরেছি তারা তো ঠকেইছে, আমার মা তো ঠকেইছে। এবার বড় যখন হয়েছি, বন্ধু বান্ধব সবার থেকে আমিও ঠকেছি। তো এটা তো চলতেই থাকে। তুমি ছোটবেলা এখানেই বড় হয়েছো কলকাতায়? এখানে। আচ্ছা আচ্ছা, তোমার আগামী দিনে কিরকম কাজ করার ইচ্ছা আছে? দেখো, আগামী দিনে আমি একটা কাজও যদি করি, সেই কাজটাই যাতে উল্লেখযোগ্য হয় এবং সেই কাজটা যাতে লোকের চোখে পড়ে, সে ধরনেরই কাজ করতে চাই। সেটা খুবই, এখন যেহেতু খুব চুজি হয়ে গেছি, একটু বেছেই করার ইচ্ছে। তুমি কি দিয়ে কাজ চুজ করো? যখন কোনো কাজ যখন পাও, অফার যখন পাও, তুমি তো কি দেখে চুজ করো তুমি যে এটা করবে কি করবে না? হ্যাঁ, মানে চরিত্রটা পছন্দ হওয়া খুব দরকার, চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট সেটা খুব মানে ভাবা দরকার, আর সেটা দেখেই চুজ করি। একটা জিনিস জিজ্ঞেস করবো তোমাকে আমি, যে এখন কি বলে পপুলার হওয়া খুব সহজ, মেনটেন করা খুব কঠিন, তো তুমি কিভাবে এটা মেনটেন করে আসছো এত বছর ধরে? আমি তো বহু বছর কাজ করছি, তো মেনটেন করা বলতে আমার কাছে এইভাবেই আমি মেনটেন করছি। আমি যেমন সোশ্যাল মিডিয়াতে যে বিরাট অ্যাক্টিভ বা বিরাট কিছু করছি তা কিন্তু নয়, একটু লেগে থাকার জন্য যতটুকু না করা, কিন্তু সেটা থেকে আমি পপুলারিটি কোনোদিনই পাইনি। আমার পপুলারিটি আমাকে টিভির জগতে এনে দিয়েছে। তো সেই পপুলার এবং সেই জায়গাটাকে আমি মাধ্যম মনে করি, এখনও সেটাই মনে করি। তো সেই জায়গাতেই টিকে থাকতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই ভালো কাজ করি, এবং যত পপুলার আমি আজকের দিনের আছি তার থেকেও যদি আরও বেশি পপুলার হই, তো আমি টিভির মাধ্যমেই হয়েছি, এবং সেটাই আশা করি সেই পপুলারিটিটা আমাকে টিভি এনে দেবে। তোমার কোন পরিচালকের সাথে কাজ করার ইচ্ছা আছে আগামী দিনে? আমার অঞ্জন চৌধুরীর সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল। আমার ছবির জগতে যদি তুমি বলতে চাও,
রবি ওঝা স্যারের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, যদি ভবিষ্যতে সেই সুযোগ তো আমার কোনোদিন হবে না। আর আমি এই দুটো স্টলওয়ার্টের সাথে কোনোদিনই আমি কাজ করার সুযোগ পাইনি, তো পরের জন্মে যদি সুযোগ হয় তাহলে এই দুজনের সাথে আমি ডেফিনেটলি কাজ করতে চাই। না, প্রিয় পরিচালককে? তুমি যদি টিভির জগতে বলতে চাইছো না টিভির জগতে প্রিয় পরিচালক, দেখো এই মুহূর্তে আমি সুজিত পাইন বলে একজন আছেন আমাদের ডিরেকশন দিতেন এখানে, তো ওনাকে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। এবং আমি অনিন্দ সরকারের সাথে কাজ করেছি, উনি এখন আর কাজ করেন না, উনি এখন অভিনয় করেন, মানে কাজ ইন দ্য সেন্স ডিরেকশনটা দেন না, অভিনয় করেন। তো ওনার সাথে আমি ওনার কাছেই প্রথম কাজ করেছি, ওনার কাছ থেকে আমি প্রচুর কিছু শিখেছি। তো ভবিষ্যতেও আমার ইচ্ছা আছে যদি উনি কোনো ডিরেকশন দেন অনেক বছর পর, আবার যদি সেই সুযোগ পাই আমি নিশ্চয়ই করব। আর অ্যাক্টর কার সাথে কাজ করতে চাই? আমার ফেভারিট অ্যাক্টর কি? আমার ফেভারিট অ্যাক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে অ্যাজ সাচ ফেভারিট সবাই ভালো। আজকালকার নতুন প্রজন্ম যে কেউ ভালো নয় আমি বলতে পারবো না, বা পুরনো প্রজন্ম যে ভালো নয়, আমি প্রচুর মানুষের সাথে কাজ করেছি, তো সেটা নয় আমি বলতে পারবো না। এখনকার দিনের অ্যাক্টররা মানে প্রচুর ট্যালেন্টেড, তো আমি প্রত্যেকের সাথেই চাই স্ক্রিন শেয়ার করতে যদি ভগবান সাথ দেন। ভালোবাসা মানে কি তোমার কাছে? ভালোবাসা মানে হচ্ছে আমি যেটা বিলিভ করি, এক একটা স্টেজে এক এক রকমের মানে হয়। ছোটবেলায় ভালোবাসা মানে অনেকটা বেশি ফিজিক্যাল, একটু বড় হওয়া মানে অনেকটা বেশি কেয়ারিং। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে, যদি তুমি সত্যি বলো তাহলে আন্ডারস্ট্যান্ডিং আর কেয়ারিং, এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা মানুষকে কেয়ার করলে সেখান থেকেই ভালোবাসাটা জন্মায়, সে শিশু হোক কি বড় হোক। থ্যাংক ইউ, তোমাকে অনেক 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 ধন্যবাদ যে ব্রাইট টাইমের সঙ্গে থাকার জন্য। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। আর ব্রাইট টাইমের ফিউচার খুব ব্রাইট, আপনারা সবাই ফলো করবেন, দেখবেন, দেখতে থাকবেন ব্রাইট টাইম। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, আগামী দিনেও এতটাই ভালোবাসবেন সেটাই আশা করি। থ্যাংক ইউ।